আজকে তোমাদের মহাকালের দর্শন করবো। আর মহাকাল ছাড়াও কিন্তু আমরা আরো 5টা ইম্পর্টেন্ট মন্দির দর্শন করব, যে মন্দিরগুলো কিন্তু উজ্জয়ন আসলে অবশ্যই দর্শন করতে হবে। তার মধ্যে এমন এক মন্দির, যে মন্দিরে কিন্তু ভগবানকে প্রসাদ রূপে মদ চড়ানো হয়। আর সবশেষে হচ্ছে কোথায় থাকবে। ভিড়টা দেখে আমার দুটো জিনিস মনে পড়ে যাচ্ছে, এক হচ্ছে কলকাতার দুর্গা পুজো, আর এক হচ্ছে চন্দননগরে জগদ্ধাত্রী পুজো। হর হর মহাদেব, জয় মহাকাল। हर हर नर्मदे हर। बोलो ओमकारेश्वर भगवान की। ओम जय जगदानंदी ओ मैया जय आनंद करेनी। লাস্ট বারের মতন আরো একবার মাকে স্পর্শ করে যাই। নর্মদে হর নর্মদে হর। সবাইকে ভালো রেখো মা, সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক। যে কটা দিন তোমার কাছে ছিলাম খুব শান্তিতে ছিলাম, এরকম শান্তি আর কোথাও নেই। আর মায়ের কাছে একটাই প্রার্থনা যে মা কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা করে দিও। নর্মদে হর। নমঃ পার্বতী পতে হর হর মহাদেব শম্ভু। এবার আমাদের গজানন থেকে রওনা করতে হবে, তবে তার আগে একটু জাস্ট সময় নেবো, একটু দেখাবো আর দুটো কথা বলবো গজানন সম্বন্ধে। আর আমরা আজকে কোথায় যাচ্ছি জাস্ট বলছি দাঁড়াও। সত্যি বলতে গজানন আশ্রমের মতন আশ্রম হয় না। এনারা পরিক্রমাবাসীদের জন্য যা করেছে তা ভাষা দিয়ে বোঝানো যাবে না। গজানন শুধু আশ্রম নয়, শান্তির জায়গা। এই পাশে এত সুন্দর গাছ লাগানো রয়েছে, এত সুন্দর মেনটেনেন্স করা হয়, এত সুন্দর স্বচ্ছ, সেটাও ভাষা দিয়ে বোঝানো যাবে না। 24 আওয়ার্স লোক লেগে রয়েছে পরিষ্কার পরিচ্ছন্নের জন্য, এই গাছগুলোকে জল দেওয়ার জন্য। থেকে বেশি মিস করব এই আশ্রমের আরতিটা। সকালবেলা আরতি হওয়ার সময় মনটা পুরো শান্ত হয়ে যায়। গজানন মহারাজ কি জয়। তোমরা গজাননে অবশ্যই এসো, গজাননের পরিবেশটা খুবই সুন্দর। এই যে কটা আশ্রম আছে তার মধ্যে 3 দিনের বেশি তোমরা থাকতে পারবে না, কিন্তু 3 দিন হয়ে গেলে এখানে একটা পর্চি কাটতে হয়, পার ব্যক্তি 50 টাকা করে। আর একটা জিনিস মিস করব, এখানে ডাইনিং হলটা, যেখানে খুব সুন্দরভাবে ভোজন প্রসাদী দেওয়া হতো এবং টাইম টু টাইম, এইটাকে জাস্ট মিস করব। এইমাত্র গলার মালাটা চেঞ্জ করা হলো। বুবুন্টু, তোমাদের গজানন কিরকম লেগেছে? অনেক ভালো। হ্যাঁ, 3 দিনের বেশি থাকতে দেয় না। চলো নর্মদে হার বলে দাও। চলো 7:14 গজানন থেকে রওনা করলাম। পুপুকে একজন একটা মালা দিল। আমরা এখন যাচ্ছি তোমার ওমকারেশ্বর বাস স্ট্যান্ডের দিকে, যে বাস স্ট্যান্ড থেকে নেমে আমরা গজাননে গেছিলাম 7 মাস আগে। হর হর মহাকাল মহাদেব। আমরা আসছি উজ্জয়নে, এখান থেকে উজ্জয়ন 130 কিলোমিটার। চলো বাসে উঠে পড়েছি। সময় হচ্ছে 8টা। ফার্স্টে বলছিল 6টায় আসে, তারপরে 7:30, তারপরে 11:30। বাট তার আগেই বাস চলে এলো। মোটামুটি 6টা থেকে বাস অ্যাভেলেবেল হয়ে যায়। তোমার 1-1.5 ঘন্টা অন্তর তুমি বাস পেয়ে যাবে। এটা তোমার ইন্দোর হয়ে যাবে। আর এক একজনের ভাড়া 220 টাকা। আমাদের হাট। জয় মহাকাল বলো। জয় মহাকাল। জয় মহাকাল। তো বাস ছেড়ে দিয়েছে 8:11 সময়, ফুল হলো, তারপরেই কিন্তু ছাড়লো। দেখো মা নর্মদার উপর দিয়ে যাচ্ছে বাসটা। এরকম লাগছে মা নর্মদার উপর দিয়ে যাচ্ছিস। ব্রিজ তো, ব্রিজের উপর দিয়েই তো যাচ্ছি। এই যে পাইপলাইনটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে নর্মদার প্রজেক্টের পাইপলাইন যাচ্ছে বড়। আচ্ছা 10:48 বাজে ইন্দোর পৌঁছালো, ইন্দোর বাস স্ট্যান্ডে। এখান থেকে আমাদের বাসটা চেঞ্জ হলো উজ্জয়নের জন্য। চলো 11:05 ইন্দোর ছেড়ে উজ্জয়নের পথে চললাম। আবার চুল ফুলের অবস্থা কি হয়েছে? ঠিক আছে, চলো আমরা একটু ঠান্ডা খাচ্ছি উজ্জয়নে নেমে। এখন সময় হচ্ছে 1:19। আমরা 12:55 নাগাদ উজ্জয়নে পৌঁছে গেছি। প্রায় 2 ঘন্টা লেগেছে উজ্জয়নে আসতে। চলো এবার একটু ঠান্ডা ঠান্ডা খেয়ে তারপরে মাথা ঠান্ডা করে তারপরে যাব। সকাল থেকে কিছু খাওয়া হয়নি আজকে। ভালো মশলা ফসলা দেওয়ার হচ্ছে। উজ্জয়ন বাস স্ট্যান্ড থেকে মন্দিরের ডিস্টেন্স হচ্ছে 5 কিলোমিটার। আমরা টোটোতে বসেছি। কীভাবে যাচ্ছি আমরা সব জিনিসপত্র নিয়ে। পার হেড 30 টাকা নিয়েছে। দণ্ডগোলের জন্য বিশেষ করে এখন আরও অসুবিধা হচ্ছে, কিন্তু দণ্ডগোলও লাগবে। আমার বৌদির ব্যাগটা আবার উপরে তুলে দিয়েছি, তাই একটু টেনশন হচ্ছে ওটা পড়ে না যায়। বারবার বলছি ওই জন্য ড্রাইভার দাদাকেও।
ওটাতেই তো সব মেন জিনিসগুলো রয়েছে, জল রয়েছে, শিবলিঙ্গ রয়েছে। আমার মাকে দেখা টোটোটা উড়ে উড়ে যাচ্ছে তো, তাই আমার মা ভয়ে আছে। আমার না ব্যাগে একটা বড় পাথর আছে, শিবলিঙ্গ আছে, আর অনেক মানে প্রায় 4 লিটার মতন জল আছে। সেই ব্যাগের নদী দেখো একদম পাতলা ফিনফিনে, সে নিতে যা কষ্ট হয় না। জয় মহাকাল। মহাকাল অতিথিশালায় পৌঁছালাম, এখানে আমরা যাচ্ছি, এবার দেখি কি হয়। আচ্ছা, ভিতরে ঢুকছিলাম, ওখান দিয়ে বললো আগে ব্যাগগুলো লকারে রাখতে। এই যে লকার, ফ্রি লকার, তবে ফ্রি লকারে 2 ঘন্টা টাইম দেয়, 2 ঘন্টার মধ্যে কিন্তু ব্যাগ নিয়ে নিতে হয়, আমাদের বারবার বলে দিয়েছে। ফার্স্টেই আমরা দর্শন করে নিচ্ছি, কারণ সেরকম কিছু খাইনি, খালি একটু ঘোল খেয়েছি। সকালবেলা তো আমাদের স্নান হয়েই গেছে। জয় মহাকাল। মহাকালকে কতবার ফোনে দেখেছি, এই প্রথমবার সামনাসামনি দেখবো। আর শিবকালেশ্বরা 3:06 বাজে আমরা দর্শন করতে ঢুকেছি, দেখো কত ভিড়, জাস্ট ভিড়টা দেখো জাস্ট। মহাকালকে দুধ দিয়ে স্নান করানো হচ্ছে, ওই দেখো স্ক্রিনে দেখো মহাকালকে স্নান করানো হচ্ছে। হর হর মহাদেব। এই যে মহাকালের দর্শন করো। প্রসাদ পেয়ে গেছি, ফুল পেয়েছি, দর্শন ভালো করে হয়েছে, বাট ক্যামেরায় ভালো করে তুলতে পারিনি, কারণ জুম করছি, ওদিক দিয়ে বলছে নামাও নামাও নামাও, 2-3 জন দাঁড়িয়ে রয়েছে। আমরা এখন যাচ্ছি মহাকালের অন্য ক্ষেত্রে, যেটা কিন্তু নিঃশুল্ক। এখান থেকে কুপন সিস্টেম আছে, কুপন নিতে হবে। আমার বৌদি টিকিট পেয়ে গেছে, তারপর টিকিট শেষ হয়ে গেছে, পুরো একদম এনার্জি শেষ হয়ে গেছে। না পুপুন না, যে টিকিট দিচ্ছে তার এনার্জি শেষ হয়ে গেছে, ঘুমাতে গেছে এখন। হ্যাঁ বাবু, অনেক কষ্টে টোকেন পেলাম, পুন্টুকে টোকেন দেয়নি। পুন্টুকে বলছে তোর বাপের সাথে খাবি, পুন্টু তো খোঁজে গেছে, বলছে আমি নিজে থালা নেবো। চাল বড় ডাইনিং, প্রসাদ কাকসা 1, এখানে লাইন দিয়ে নিতে হবে। এই হচ্ছে মহাকালের প্রসাদ, আবার লাগলে কিন্তু দিয়ে যাচ্ছে, ঠিক আছে। জয় মহাকাল। দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা একটা ধর্মশালায় উঠেছি, কোথায় উঠেছি সেসব পরে বলছি। তার আগে রাতের মহাকাল নগরীটা একবার দেখানোর জন্য আমার আশা। সকালবেলা আমরা সামনের গেট দিয়ে ঢুকেছিলাম, ঠিক আছে, আর এখন ঢুকছি সামনে এসে একটা ব্রিজ আছে, যে ব্রিজটা সরোবরের উপর দিয়ে গেছে, যেটা দিয়ে কিন্তু আমরা দর্শনে যেতে পারি। নটা 15 বাজে, এখন 9:30টার মধ্যে কিন্তু মহাকালের মন্দির বন্ধ হয়ে যাবে। তার আগে যতটা দেখানোর আমি দেখাতে চাই, কারণ ধর্মশালা খোঁজা, তাতে যাওয়া, স্নান টান করতে অনেক দেরি হয়ে গেছে, এই করে সময় কেটে গেছে। যাই হোক, মহাকালের দর্শন সকাল 6টা থেকে শুরু হয় আর 9:30টার মধ্যে বন্ধ হয়ে যায়, ঠিক আছে। যতটা পারছি ভিতরটা একটু দেখিয়ে দিই তোমাদের। পুরো ভিতরটাও যেরকম লাইট, সেরকম বাইরেটাও। এখনো হাজার হাজার লোক রয়েছে ভিতরে, 9:17 বাজে এখন। এখনো কি বিশাল লাইন দেখো, 9:26 বাজে আর 4 মিনিট বাকি মন্দির বন্ধ হতে। জানি না দর্শন করতে পারবো কিন্তু তবুও ঢুকলাম, কারণ মহাকালের খুব সুন্দর সিঙ্গার হয়েছে। বাইরে ডিসপ্লেতে দেখেছি, এই লোকটা ছাড়তে পারবো না। হর 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 হর। জাস্ট ক্রাউডটা শোনো, ও ভাই। তবে মন্দিরের সামনে গিয়ে ফোনটা নামিয়ে দেয় বারবার, ভালো করে রেকর্ড পাওয়া যায় না। এবার দেখা যাক, যদি দেখাতে পারি তোমাদের দেখাবো। দেখো যেখান সেখান দিয়ে গেট খুলে দিচ্ছে, ওইদিকে বেশি ভিড় হয়েছিল বলে এদিকের গেটটা খুলে দিয়েছে। এত লোক না ট্র্যাকেল করতে পারছে না, যেখান থেকে পাচ্ছে মানুষ সেখান থেকে যাচ্ছে। ওই দেখো কিভাবে দৌড়াচ্ছে, দেখো। জাস্ট সিঙ্গার দেখে আমি ভাবলাম যে যাই একবার লাইভ দেখে আসি, দারুণ সাজিয়েছে। প্রে সামনে এসে দেখছি আরো ভিড়। এই ভিড়টা দেখে আমার দুটো জিনিস মনে পড়ে যাচ্ছে, এক হচ্ছে কলকাতার দুর্গা পুজো, আর এক হচ্ছে চন্দননগরে জগদ্ধাত্রী পুজো। মনে হচ্ছে সেগুলোই দেখতে এসেছি। জয় মহাকাল। মারাত্মক ভিড়, মারাত্মক ভিড়। জয় মহাকাল, জয় মহাকাল। আবারও সেই একই রকম দর্শন, খুব ভালো হয়েছে, বাট রেকর্ড করতে পারছি না, এত নড়াচ্ছে আর এত তাড়া দিচ্ছে। এটা হচ্ছে মহাকাল মন্দিরের চূড়াটা। মন্দিরের ইনসাইডটা এতটাই বড় না, কোথা দিয়ে কি বার করছে বোঝা যাচ্ছে না। জুতো কোথায় রেখেছি ভুলে গেছি, ওই বাইরের রাস্তায় চলে গেছিলাম, আবার ঢুকলাম। লাস্ট ওই গজানন্দ অট্টা আছে না, ওই ছবিটা তুলেছিলাম, ওই জায়গাটা মনে রেখেছি, ওর সরাসরি জুতোটা রেখেছিলাম। পেয়ে গেছি জুতো, এইখানটায় রেখেছিলাম।
দেখো এখানে গণেশ দাদা রয়েছে। রাতের আলোয় যেন মূর্তিগুলোর শোভা আরো বেড়ে উঠেছিল। আর প্রত্যেকটা পিলারে এত সুন্দর সুন্দর ডিফারেন্ট মুদ্রা করা রয়েছে। আচ্ছা, আর একটা ইনফরমেশন দিই, এই মহাকাল মন্দিরে কিন্তু নিঃশুল্ক জুতো রাখার জায়গাও রয়েছে, তো চিন্তা নেই, ভিতরে ঢুকে তুমি জুতো রেখে দিব্যি যেতে পারবে। আচ্ছা, আরও বেশ কিছু মূর্তি আছে যেগুলো কালকে সকালে দেখাবো, কারণ এইখানে রাস্তাটা বন্ধ হয়ে গেছে, আমাদের এই দিক দিয়ে বের করে দিচ্ছে। এইদিকে বেশ কিছু আছে, সেগুলো কালকে দেখিয়ে দেবো। আচ্ছা, ইনি হচ্ছেন ভগবান স্বরূপ, যিনি কিন্তু ভগবান শিবেরই উগ্র অবতার এবং যার সৃষ্টি হয়েছিল নরসিংহকে বশ করার জন্য। এটা হচ্ছে পঞ্চমুখী হনুমান, এটা ভগবান শিবের পশুপতিনাথ রূপ। এই হচ্ছে মন্দিরের বাইরের ওয়ালটা, কত কারুকার্য যে করা আছে, আর তার সাথে লাইটিংটা দারুণ লাগছে। একটা ভারত মাতার মন্দিরও আছে ভিতরে। জয় মহাকাল। সময় হচ্ছে সকাল 7:09। এই জামাটা কেনা হয়েছে মহাকালের দর্শন করার জন্যই, তো এই জামাটা তো পরতেই হবে। যাই হোক, সবাই রেডি হচ্ছে, বেরোচ্ছে, আসছে। আচ্ছা, আজকে তোমাদের মহাকালের দর্শন করবো, তারপর বেশ কয়েকটা মন্দির আছে সেগুলো দর্শন করব পাশাপাশি। আর সবশেষে হচ্ছে কোথায় থাকবে, কারণ এখানে ধর্মশালা বা আশ্রমে থাকতে হবে বা হোটেলেও থাকতে পারো, তবে কম পয়সায় কোথায় থাকতে পারবে সেটা আমরা বলে দেবো। কয়েকটাতে আমরা জিজ্ঞাসা করেছি, তবে কোথায় বেশি রেট কোথায় কম রেট সেটাও আমরা বলে দেবো। তবে আমরা যে আশ্রমটাতে কালকে উঠেছি সেই আশ্রমটার নাম হচ্ছে ললিতা ত্রিপুরা সুন্দরী শক্তিপীঠ। আমাদের একটা ঘর দিয়েছে যেখানে পাখার ব্যবস্থা, চার্জিংয়ের ব্যবস্থা আছে এবং গাদি ফাদি সব দিয়ে দেবে। ভালো, খুব সুন্দর ব্যবস্থা, স্নান টানের ব্যবস্থা আছে, সব দেখাবো। আগে মহাকালের দর্শনে যাই, চলো। এই হচ্ছে ললিতা ত্রিপুরা সুন্দরী মাতা, পাশে রয়েছে বগলামুখী মাতা। দর্শনের জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছি। জয় মহাকাল। ফুল প্রসাদ নিয়ে নিয়েছি, চলো। জয় মহাকাল। মহাকাল করিডোরে ঢুকে গেলাম। সেই অ্যাজ ইট ইজ সবসময় ভিড় রয়েছে, সবসময়। লাইনটা আবার দাঁড়িয়ে গেছে, আর দাঁড়িয়ে গেলেই ঠেলাঠেলিটা হয়। চলো, ভিতরে ঢুকে গেছি অনেকক্ষণ পরে। মহাকাল সরকার কি, মহাকাল সরকার কি। মা ওরা পিছনে পড়ে গেছে। একবার ভাবো, রোজ কত হাজার হাজার দর্শনার্থী মহাকালের দর্শন করছে। সকাল 6টা থেকে শুরু হচ্ছে, রাত 9:30টায় শেষ হচ্ছে। আমরা এখন সাবসিডি খেলছি, কখন মুখে পড়বো আর নিচে চলে যাবো। আর 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 বলো মহাকাল সরকার কি। কিরকম লাগছে? খুব ভালো লাগছে। সকালকে তো এতদিন ফোনে দেখেছিস, তা আজকে সামনে থেকে দেখবি। কালকে একবার যদিও দর্শন করেছিস, কিরকম লাগছে? খুব ভালো। টাটা। সাবসিডি শেষ হতে চললো ফাইনালি, খালি 9 স্টেশনও। জয় মহাকাল। চলো, মহাকালের কাছে চলে এসেছি আর একটুখানি। পুপু দেখো দৌড়াতে দৌড়াতে ওইটা দিয়ে যাচ্ছে। এইখানে এসে লাইনটা দেখো কত ফাঁকা, আবার দর্শনের জায়গাটা ভিড় হবে। পুপু না তোমার এই গ্যাপ থেকে ওইদিকে চলে গেছিল, তারপরে আর আসতে পারছিল না, তারপরে ট্রেনে নিয়ে আসতে হলো ওকে। এইখানেও তোমার ভিআইপি দর্শন আছে, তবে 250 টাকা টিকিট। লোক দেখো একবার, জাস্ট মাথাগুলো গোনা যাচ্ছে। এখানে তোমার ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, এই যে চোঙগুলো আছে না, এগুলো দিয়েও আসছে, আর পাখাও চালানো রয়েছে। এই জায়গাটায় এসে মানুষকে ঠান্ডা করিয়ে তারপর মহাদেবের দর্শন করায়। খালি লোক দেখো, তুমি দেখেছো লোক দেখেছো? চলো, মহাকালের কাছে পৌঁছে গেছি, দর্শন করাই। হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় মহাকাল, জয় মহাকাল। খুব সুন্দর দর্শন হয়েছে মুন্ডু, খুব সুন্দর, খুব সুন্দর দর্শন হয়েছে। মা তুলেছিও ভালো করে। জয় মহাকাল, জয় জয় মহাকাল, জয় জয় মহাকাল, জয় শ্রী মহাকাল। তো দর্শন তো করলাম, এবার কিছু কিছু মূর্তি যেগুলো বাকি আছে সেগুলো দেখাবো তোমাদের, কয়েকটা তোলা হয়নি। আর তারপরে আমরা একটু ভোজন প্রসাদীর ওখানে যাব, তারপরে আর কিছু মন্দির আছে সেগুলো দর্শন করবো তোমাদের যেরকম বলেছি। এই যে তোমরা যেটা দেখছো এটা হচ্ছে গজাসুর সংহার। বাবা দেখো মেন জিনিসটা পেয়ে গেছে।
ব্রাহ্মণ দিয়ে না কিছু কিছু মূর্তি দেখানো হয়নি, সেগুলো দেখাই এবার তোমাদের। এখানে সমুদ্র মন্থন হচ্ছে আর মহাদেব হলাহল পান করছেন। আচ্ছা, এইখান থেকে শুরু করি, গেটটাও দেখাতে হবে। এই একটা গেট, আর একটা গেট হচ্ছে ব্রিজ থেকে, আর একটা হচ্ছে পিছন সাইড দিয়ে ঢুকেছি আজকে, মানে 3টে গেট দিয়ে আমরা ঢুকেছি। 3টে গেটই বললাম, আর গেট আছে কিনা জানি না, কারণ এখানে অনেক রাস্তা আছে। এবার সব তো বলা যায় না কোথা দিয়ে কী রাস্তা রয়েছে, সেসব এক্সপিরিয়েন্স যেটা আমি করছি সেটাই আমি বলছি। যাই হোক, এই দিক দিয়ে আসলে এটা হচ্ছে মেন গেট, নন্দী দুয়ার। এবার যে মূর্তিটা দেখাচ্ছি সেটা হচ্ছে শিবপুরাণে রয়েছে, একটা স্টোরি আছে, তোমরা আপাতত দেখো মূর্তিটা। এটা কিন্তু ভগবান শিবেরই একটা উগ্র রূপ, যিনি কিন্তু সংহার করছেন। এখানে মাঝখানে মহাদেব রয়েছে আর তার চারিপাশে 7টা ঋষি রয়েছে। আর ডিফারেন্ট মুদ্রাতে রয়েছে সবাই। এখানে মহাদেব যম সংহার করছে। এখানে মহাদেব শ্রীকাল স্বরূপ রয়েছেন। আচ্ছা, এটা হচ্ছে বিবাহ প্রসঙ্গমে শিবলীলাকা শিবের স্বরূপ। এখানটায় রয়েছে চন্দ্রশেখর মহাদেব। ছবিটা হচ্ছে মহাদেবের বিবাহ যাত্রার। এটা হচ্ছে রাবণ কা কৈলাস পর্বত উঠানা। রাবণ কৈলাস পর্বত উঠিয়েছিল, মহাদেবের পুরো পরিবার রয়েছে সাথে। জয় মহাকাল। মহাকাল মন্দির থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি 5টা মন্দির দর্শন করতে। মোটামুটি 5টা মন্দির আমরা দর্শন করব, যেগুলো কিন্তু এই গাড়িতে করে তোমরা দর্শন করতে পারবে। আমাদের বলেছিল পার হেড 200 টাকা করে, তো আমরা দরদাম করে 500 টাকা করেছি। এটা আমাদের গাড়ি চলছে জানো, অনেক স্পিডে, অনেক। শ্রী কালিকা মন্দির, শ্রী শিখরমান গণেশা মন্দির, শ্রী কালভৈরব মন্দির, শ্রী মঙ্গলনাথ মন্দির আর শ্রী সন্দীপনী আশ্রম। মহাকালের দর্শন করে বেরিয়ে আসলে তোমাকে ঝেঁকে ধরবে এরকম অনেকেই, এই 5টা মন্দিরই দেখানোর জন্য। আচ্ছা, আমরা প্রথম মন্দিরে পৌঁছেছি, সন্দীপনী আশ্রম। এখানে একটা হাতি রয়েছে, একবার টাচ করে থাকবে। ও চলো, ফার্স্ট আশ্রম যেটা দর্শন করবো সেটা হচ্ছে সন্দীপনী আশ্রম। আচ্ছা, সন্দীপনী মুনির আশ্রম কেন আসবে? এখানে কৃষ্ণ, বলরাম, সুদামা এনারা কিন্তু বিদ্যা লাভ করেছেন। এখানে ঘাড়ে নন্দী আছে। হ্যাঁ, ঘাড়ে নন্দী। ও, নন্দী মহারাজ দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা, মন্দিরের ভিতরে তুলতে দিল না, যতটা পেরেছি লুকিয়ে তুলেছি। আচ্ছা, ওখানে কিন্তু কুণ্ডেশ্বর মহাদেবও রয়েছে, মহাদেবটা নিচে রয়েছে তো দেখাতে পারলাম না। তবে এখানে যে নন্দী মহারাজ দাঁড়িয়ে রয়েছে তার কারণ আছে, তার কারণ তিনি গুরুর সম্মানার্থে তিনি দাঁড়িয়ে রয়েছেন। আর এই হচ্ছে সন্দীপনী মুনি, এবং তার সাথে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ, বলরাম এবং সুদামা। আচ্ছা, এইখানটায় কিন্তু পুরো আর্ট করে দেখানো রয়েছে। শ্রীকৃষ্ণ যে 14টা বিদ্যা শিখেছিল, সেই 14টা বিদ্যাকে আর্ট করে দেখানো রয়েছে। পুরাণ, লজিক, ক্রিটিক, থিওলজি, অ্যাস্ট্রোনমি সব কিন্তু এই করে করে 14টা, গ্রামার পুরোটা আর্টের দ্বারা বোঝানো হয়েছে, এবং তিনি শিক্ষা নিচ্ছে সেটাও দেখানো হচ্ছে গুরুর কাছ দিয়ে। এটা হচ্ছে সর্বেশ্বর মহাদেব। এই মহাদেবকে বিল্লপত্র থেকে উৎপন্ন করেছিলেন সন্দীপনী মুনি। ওর যে জলাধার আছে, সেই জলাধারে শেষনাগ আছে। আচ্ছা, তো সেই শেষনাগের দর্শনে কি হয়, পিতৃদোষ, কালসর্পদোষ এগুলো মুক্তি হয়। আচ্ছা, আরও একটা মন্দির রয়েছে কৃষ্ণ, বলরাম, সুদামার দর্শন করার জন্য। সন্দীপনী মুনির আশ্রমে আরেকটা কুণ্ড রয়েছে, যেটা হচ্ছে গোমতী কুণ্ড, গোমতী নদী রয়েছে। ব্যাপারটা হচ্ছে সন্দীপনী মুনি রোজ সকালে গোমতী নদীতে স্নান করতে যেতেন। তো শ্রীকৃষ্ণ লক্ষ্য করতেন এতে তাদের শিক্ষা লাভের সময় যেত। সন্দীপনী মুনির যাতে সময় না নষ্ট হয়, শিক্ষা লাভে যাতে ব্যবধান না হয়, তার জন্য তিনি গোমতী নদীর আহ্বান করেছিলেন। সেই নদী কিন্তু এখানে প্রকট হয়েছিল। তারপর থেকে তাকে আশ্রম ছেড়ে আর কোথাও যেতে হয়নি। সেই হচ্ছে গোমতী কুণ্ড। এবার আমরা দেখতে এসেছি মঙ্গলনাথ মন্দির। আচ্ছা, এখানে ভগবান কিন্তু শিবরূপেই রয়েছেন, কারণ মঙ্গলনাথের জন্ম হয়েছিল মহাদেবের মস্তকের পাশিনা থেকে, মানে ঘাম থেকে। ভগবান শিব একটা অন্ধকার নামক অসুরের সাথে করছিল, যুদ্ধ করছিল, তখন তার মস্তক থেকে ঘাম পড়েছিল। হ্যাঁ। শনি গ্রহকে যেমন আমরা কালো বস্ত্র, কালো জিনিস চড়াই, মঙ্গল গ্রহকে লাল জিনিস। হ্যাঁ, মঙ্গল দেবকে লাল জিনিস চড়াই। মঙ্গলনাথের দর্শন করার আগে উত্তরেশ্বর মহাদেবের দর্শন করছি। হর হর মহাদেব, হর হর মহাদেব। মঙ্গলনাথ মন্দিরেও বিশাল লাইন পড়েছে। আচ্ছা, এখানে মঙ্গলনাথের বাহন হচ্ছে কিন্তু ভেড়া। চলে এসছি মঙ্গলনাথের কাছে।
ওই জাস্ট ঝুড়ি থেকে নিয়ে নিল, ওটাই পুজো। আর পাশে একটা লিঙ্গ ছিল, ওই লিঙ্গতে ফুল চড়ালাম। দেখো সব খালি পায়ে এসে দৌড়াচ্ছে, এত তেতে গেছে না। নেক্সট কোন মন্দিরে যাবো আমরা? কাল ভৈরব। এটা হচ্ছে তোমার শিপ্রা নদী। হ্যাঁ। চলো কাল ভৈরব মন্দিরে আসলাম। লাইন পড়েছে প্রচুর, ধাগা বেঁধে বেঁধে মানুষ পুরো ঢেকে দিয়েছে, ধাগা বেঁধে বেঁধে। একটা মন্দির ফাঁকা পেলাম না যেখানে লাইন নেই, সব জায়গায় ভিড়, সব জায়গায় ভিড়। তুই একটা ভাঙাচোরা শিব মন্দিরে চলে যা, ফাঁকা পেয়ে যাবে। কাল ভৈরব হলো মহাকালের সেনাপতি, তো দর্শন করা অবশ্যই জরুরি। আর এই ধাগাগুলো বাঁধা অবশ্যই জরুরি। কোনো দরকার নেই। প্রায় 1 ঘন্টা 40 মিনিট দাঁড়িয়ে মন্দিরে প্রবেশ করলাম, এতক্ষণে মহাকালের দর্শন হয়ে যায়। তার থেকেও বেশি ভিড় তার সেনাপতি। খাওয়া দাওয়া হয়নি তো, পুরো এনার্জি লো হয়ে গেছে, পুরো এনার্জি লো। মন্দিরের দুয়ারে সবাই এগুলো বাজছে, ভারী এগুলো, ঠোকা লাগছে, মানুষ যাচ্ছে ঠোকা লাগছে। কাল ভৈরবকে কিন্তু এখানে মদ চড়ানো হয় প্রসাদ হিসাবে। পুরো এক্সস্টেড সবাই, সবার পুরো তেল নিগড়ে গেছে কাল ভৈরব দর্শন করতে গিয়ে। এবার আরো দুটো দর্শন করতে হবে। আচ্ছা, এর পরের মন্দির আমরা দর্শন করতে আসলাম গণেশ মন্দির। এখানে দুটো গণেশ আছে। হ্যাঁ, বড়টা হচ্ছে স্থির মন, রামজি স্থাপনা করেছেন, আর ছোটটা হচ্ছে চিন্তাহরণ, লক্ষ্মণজি স্থাপন করেছেন। জয় জগন্নাথ। এখানে জগন্নাথ ধামও আছে। কি হয়েছে? কই হাত ভেঙেছে? হ্যাঁ, একটা হাত ভেঙে গেছে। আজকে লাস্ট মন্দির দর্শন, সেটা হচ্ছে গড় কালিকা মাতা মন্দির। জয় মা, জয় মা। নাচো, দর্শন শেষ হয়ে গেছে, নাচো। কোন নাচো? দর্শন হয়ে গেছে, নাচো। এই দেখো, এই পাখির একটা বাচ্চা আমরা দেখতে পেয়েছি। এই দেখো, কি ছোট বাচ্চা, এরকম বাচ্চাই না, তবে এটা খুব ছোট। দেখো, এই সাবাস। চলো, ওর মা রেগে যাচ্ছে, চলো। ওই দেখো, ওই দেখো, মায়ের কাছে যাচ্ছে। টাটা টাটা। আমাদের যেখান থেকে নিয়ে গেছিলো সেখানে অটোতে করে নামিয়ে দিল। এবার আমরা যাবো সোজা অন্নক্ষেত্রে, মহাকাল অন্নক্ষেত্রে। মহাকাল অন্নক্ষেত্রে পৌঁছালাম। এই যে আজকের প্রসাদ, মহাদেবের দর্শন করতে করতে আমরা খাচ্ছি। জয় মহাকাল, জয় মহাকাল। মহাকাল কতজনই না রোজ পেট পালন করছে, হাজার হাজার দর্শনার্থী খাচ্ছে। সত্যিই পুরো এনার্জি লো হয়ে গেছিল, এখন এনার্জি এসছে। চলো সোজা আশ্রমে যাব, যে আশ্রমে ছিলাম। ব্যাগ ফ্যাগ গুছাবো, রেস্ট নেবো, একটু বিকেল বিকেল হবে, তারপরে বেরিয়ে আসবো। তার আগে তোমাদের আশ্রম কয়েকটা দেখিয়ে নেবো, তারপরে তো সারপ্রাইজ আছে, সারপ্রাইজ। আচ্ছা বলি, ধর্মশালাগুলো কোথায় পাবে? মহাকালের দর্শন করে জাস্ট এই রোডটা ধরে সোজা চলে আসবে আগে। এই যে ডান দিকে পড়বে তোমার মহাকাল নগরী। এই নগরী দেখতে দেখতে তুমি সোজা আগে যাবে, বেশি না 600-700 মিটার হবে। আস্তে আস্তে দেখবে মহাকালের সেতুটা পড়বে, যেটা দিয়ে কিন্তু মন্দিরে যাওয়া যায় মহাকালের দর্শনে। সেটাকে ছেড়ে আরো এগিয়ে যাবে। এই যে সোজা আসলে এখানটা একটা চৌমাথা পড়বে, তুমি এই পারে চলে আসবে, ঠিক আছে? এই পারটায় আসলেই দেখবে এখানে একটা পার্কিং জোন আছে, প্রচুর গাড়ি আছে। তার পাশের রাস্তাটা ধরবে, সোজা যাবে। সোজা আসলে এরকম একটা চৌমাথা পড়বে। আমাদের আশ্রমটা বাঁদিকে আছে, আমরা যে আশ্রমে আছি। তবে এই সোজা গেলে তুমি আশ্রম পেয়ে যাবে। ওই রোডটা ধরে সোজা আসবে, আসলেই দেখবে একটা পার্কিং জোন রয়েছে। এইদিকে তোমাদের ঢুকে যেতে হবে। ঢুকলেই দেখতে পারবে এই চূড়াটা, মন্দিরের চূড়াটা দূর থেকেই দেখতে পারবে। এখানে রয়েছে একটা ধর্মশালা, একটা না পরপর দুটো আছে। ওখান থেকে আসলে প্রথমে যে ধর্মশালাটা পাবে সেটা হচ্ছে মিনা সমাজ ধর্মশালা। এখানটায় কালকে আমরা এসেছিলাম। এখানে তোমার 100 টাকা করে লাগবে, তুমি থাকতে পারবে, বাথরুম ইউজ করতে পারবে, শুধু থাকতে পারবে, খাওয়া দাওয়া কিন্তু এখানে পাবে না। কিন্তু আর একটা ধর্মশালা আছে, সেটা হচ্ছে গুজরাটি ধর্মশালা। এরকম করে অনেক ধর্মশালা আছে, ওদিকে আরও পাবে। আমরা বেশি এদিকে হাতাইনি, তাই জন্য আমি বলতে পারছি না, তবে আছে। আচ্ছা, মিনা সমাজ ধর্মশালা আমি বলবো কম পয়সার মধ্যে থাকার জন্য কিন্তু বেস্ট। 100 টাকা করে কমই আছে, যদিও অপরিচ্ছন্ন আছে, মন্দিরের চারিপাশে জুতো ফুতো পরে চলে যায়। আমরা দেখেছি, আমরা ফেস করেছি, তাই জন্য আমি বলবো। আচ্ছা, এবার চলো, আমরা যে আশ্রমটায় উঠেছি সেদিকে বেশ কয়েকটা ধর্মশালা আছে, তারপরে গিয়ে কিন্তু আমাদের আশ্রমটা আছে একটু ভিতরে। জাস্ট এই রোডটা ধরে সোজা আসবে, এসে দেখবে দুটো রাস্তা চলে গেছে, একটা হচ্ছে বাঁদিকে, একটা হচ্ছে ডান দিকে। বাঁদিকের রাস্তাটা ধরে চলে যাবে। বাঁদিকে ঢুকেই দেখবে ফার্স্ট একটা আশ্রম পড়বে, সেটা হচ্ছে তিরুপতি বালাজি মন্দির। এখানে আসবেই না, এখানে ব্যবহার প্রচণ্ড জঘন্য। এনারা অ্যাকচুয়ালি ব্যবসা করতে বসেছে। ভাবো, একটা ধর্মশালা নন এসি হচ্ছে 1500 টাকা নেবে এক রাতের ভাড়া। তারপরে একবার দুবার জিজ্ঞাসা করছি কোনটা নেবে, তোমরা কজন আছো, আদৌ নেবে কি না।
মানে ব্যবহারই ভালো না, খুবই বাজে, জঘন্য ব্যবহার যাকে বলে। তোমরা এইটাতে ঢুকবেই না। বালাজি ধর্মশালাটা ক্রস করে আসলেই আর একটা ধর্মশালা পড়বে, কাছে কাছেই পড়বে। এটা হচ্ছে কুমাওয়াত মারওয়ারা সমাজ ধর্মশালা। আমরা কালকে এখানে এসেছিলাম, ভিতরটা একবার দেখাই। এখানে হচ্ছে 1200 টাকায় ওয়ান নাইট না? हाँ, तो बाथरूम अटैच আছে, তো একটা রুম পাবে 1200 টাকায়। तो कितना आदमी अलाउ है एक रूम में? 6 से 7 लोग। अच्छा ठीक है, मतलब एक परिवार। हाँ, एक फैमिली। এখানে ব্যবহার খুব ভালো। কালকে আমরা এসেছিলাম, যে মহারাষ্ট্র ছিল সে মহারাষ্ট্র বলছে দেখো আমাদের কাছে তো এখন রুম নেই, তো রাখবো কী করে। তো আমাদের আগে দেখিয়ে দিয়েছে, আমরা সেখানেই উঠেছিলাম। হ্যাঁ, ওটা থেকে জাস্ট 1 মিনিট আসলে আর একটা আশ্রম আছে, শ্রী স্বামী শান্ত দাস উদাসীন আশ্রম। এই আশ্রমটারই অপোজিটে পাবে রাধাকৃষ্ণ দুর্গা মন্দির, এটাও একটা ধর্মশালা। ওর ঠিক দুর্গা মন্দিরের পাশেই আরও একটা ধর্মশালা আছে, ঠিক আছে, গায়ে গায়েই। এই যে এরপরেই চলে আসছে ললিতা ত্রিপুরা সুন্দরী শক্তিপীঠ, যেটাতে আমরা রয়েছি। এরপরে আর আমরা যাইনি, তাই আমরা বলতেও পারবো না। মোটামুটি অ্যাভারেজ তোমরা রেট পেয়ে যাবে এর মধ্যেই। তবে খুব সুন্দর এই আশ্রমটা, আর এখানে মহারাজের ব্যবহারও খুব ভালো। 29শে মে, সময় 5:47। আমরা এই আশ্রম থেকে রওনা করলাম। এবার মেন কথা হচ্ছে কোথায় যাচ্ছি সেটা তোমরা পরবর্তী এপিসোডে জানতে পারবে। বেশি কিছু বলছি না, সারপ্রাইজ আছে।